আমি অধিকাংশ সময় ট্রাভেল করি কোনো ধরনের প্ল্যান প্রোগ্রাম ছাড়া। আমার যেখানে যেতে মন চায় আর চোখের সামনে যা পাই তাই আমার ভিডিওতে চলে আসে। রেডি হয়ে নিলাম, রুমের চাবিটা নিলাম, দরজা লক করে দিলাম। যদিও বাহিরে অসম্ভব গরম, তাও এখন হঠাৎ করে মনে হলো বাইরে যাব। থাইল্যান্ডের কিছু হোটেলে এই একটা বিষয়ে আমি কনফিউজড হয়ে যাই। সুইচ বোর্ড, এখানকার সুইচ বোর্ডগুলা উল্টা। মানে আমরা সাধারণভাবে যেভাবে সুইচ অফ করি এখানে তা অন, আর অন করলে হয় অফ। আপাতত সিঁড়ি দিয়ে একেবারে নিচে নেমে রাস্তায় না যাওয়ার আগ পর্যন্ত বলতে পারতেছি না কোথায় যাব। এই হোটেলটার লোকেশন একদম আমার মনের মতো। পাতং বিচ থেকে জাস্ট 2 মিনিটের হাঁটার রাস্তা, আর ভাড়াও সেই তুলনায় অনেক কম। অনেক কড়া রোদ, চোখ মেলে তাকাইতেই কষ্ট হচ্ছে। রাস্তায় নেমে মন যেদিকে যায় সেদিকে হাঁটা শুরু করছি। দেখি আজকে আমার এই ভিডিওর কি বিষয় থাকতে পারে। সামনের ভদ্রলোকের ম্যানার দেখে একটু অবাক হলাম। দেখেন আরেকবার, উনি ফুটপাত থেকে রাস্তায় নামলেন, ভদ্র মহিলাকে যাওয়ার প্রায়োরিটি দিলেন, তারপর আবার ফুটপাতে উঠলেন। উনি চাইলে কিন্তু ফুটপাতে হাঁটতে পারতেন। আগেই বলছিলাম রাস্তায় নামার পর মন যেদিকে যায় সেদিকেই ছুটে যাবে। চলে এলাম ফুকেটের পাতং বিচে। তাহলে আজকের ভিডিও সাবজেক্ট ফুকেটের পাতং বিচ। চলুন শুরু করা যাক। এখন সকাল 11টা বাজে। আমি আছি ফুকেটের পাতং বিচ এরিয়াতে। হাঁটতে হাঁটতে সামনে গিয়ে তারপর বিচে নামবো। আজকে পাতং বিচ যাওয়ার অন্যতম উদ্দেশ্য হলো টুরিস্টরা পাতং বিচে আসলে কি কি অ্যাক্টিভিটিস করে তা দেখা, বিশেষ করে দিনের এই মধ্যভাগের সময়। সকালের দিকে পাতং এরিয়াতে রাস্তাঘাটে হইহুল্লোড় করার মতো কোনো অ্যাক্টিভিটিস হয় না, যা হয় সব সমুদ্রে। এই হলো থাইল্যান্ডের ফুকেটের পাতং বিচ। আমি প্রথমে ভাবছিলাম মরে পড়ে আছে। অবস্থাটা দেখেন একবার। এদের অবস্থা দেখে আমারও ইচ্ছা করতেছে সাগরে নামতে, কিন্তু উপায় নাই। হয় ভিডিও করতে হবে আর না হয় সাগরে নামতে হবে। ওয়াটার জেটস্কি ভেলকি দেখেন। একদম ভোর সকালে পাতং বিচ দেখতে কেমন হয় সেটা নিয়ে আমার চ্যানেলে একটা ইউনিক ভিডিও আছে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সময় করে দেখে নিতে পারেন। ওদিকে প্যারাসিলিং চলতেছে। অনেকেই এখন সমুদ্রে আসতেছে দেখলাম। এরা স্পিডবোট নিয়ে ঘুরে টুরে আসছে মনে হয়। অতিরিক্ত গরম লাগতেছে, তাই বিচের কিনারায় থাকা গাছের ছায়া দিয়ে হাঁটতেছি। এই টি শার্টটা না পরে স্যান্ডো গেঞ্জি পরে আসা উচিত ছিল। পাতং বিচের পরিচ্ছন্নতা কর্মীরা কাজ করতেছে। এরা নগদের কাজ নগদে করে। ময়লা আবর্জনা জমিয়ে রাখে না বা দিনের নির্দিষ্ট সময়ে ময়লা পরিষ্কারের হিসাবে বসে থাকে না। যার কাজের শিফট তখন সে কাজ করে। একজন দেখি নষ্ট কিটকেটার হাড্ডি গুড্ডিগুলো ভাঙতেছে। দেখেন বিচে টুরিস্টদের জন্য কত সুন্দর ব্যবস্থা। হাঁটতে হাঁটতে একটা সাইনবোর্ড চোখে পড়লো। এখানে লেখা আছে ইভ্যাকুয়েশন রুট। সুনামির কারণে বা অন্য কোনো প্রাকৃতিক কারণে যদি সাগরের পানির লেভেল বেড়ে যায় তাহলে বিচ থেকে সরাসরি এ রাস্তা ধরেই আগে রাস্তায় চলে আসতে হবে। আপনারা জানেন 2004 সালের ডিসেম্বরে ভারত মহাসাগরে একটি ভয়াবহ সুনামি আঘাত আনছিল। তখন সুনামিটির বিশাল বিশাল ঢেউ এই পাতং বিচে আছড়ে পড়ে। ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে একটি ভূগর্ভস্থ ভূমিকম্পের ফলে এই সুনামির সৃষ্টি হয়। তারিখটি ছিল 26শে ডিসেম্বর। 25শে ডিসেম্বর ছিল বড়দিন, তাই এই বড়দিন উপলক্ষে দেশি বিদেশি বহু পর্যটকের ভিড় ছিল এই পাতং বিচে। শুধু পাতং বিচে নয়, ফুকেটের অন্যান্য বিচ সহ সর্বমোট 250 জন দেশি বিদেশি টুরিস্টের মৃত্যু হয়, যা পৃথিবীর সকল গণমাধ্যমে আসছিল। পাতং বিচের কাছাকাছি থাকা সকল দোকানপাট, ছোটখাটো রিসোর্ট, ফুড শপ, রেস্তোরাঁ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। বিশেষ করে ইম্পিয়ানা নামের একটি রিসোর্ট পুরোপুরি ধ্বংস হয়ে যায়। সেই 2004 সালের সুনামির কারণেই ফুকেটের সকল বিচের বিভিন্ন পয়েন্টে সুনামির সতর্কতার সাইনবোর্ড দেখতে পাবেন। ভাড়ায় চালিত স্কুটি বাইক ফুকেটে টুরিস্টদের প্রধান ট্রান্সপোর্টেশন। দিন বা সপ্তাহ ভিত্তিতে ভাড়া নেবেন আর চালাবেন। তেল খরচ কিন্তু নিজের। অবশ্যই ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিটটা সাথে থাকতে হবে। আচ্ছা, স্কুটি বাইক নিয়ে যখন কথা উঠছে তাহলে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ফুকেটে স্কুটি ভাড়া হয় দৈনিক, সাপ্তাহিক আর মাসিক ভিত্তিতে। দৈনিক 150 থেকে 300 বাত, সাপ্তাহিক 1000 থেকে 2000 বাত এবং মাসিক 3000 থেকে 5000 বাত। ভাড়ার মূল্য সাধারণত নির্ধারিত হয় স্কুটির জনপ্রিয় কোনো মডেল আর হাই সিজনের উপর। স্কুটি ভাড়া নিতে হলে আপনার কিছু ডকুমেন্ট দরকার। 1.
পাসপোর্টের ফটোকপি, 2 থাইল্যান্ডের ভিসার কপি, 3 সিকিউরিটি ডিপোজিট মানি, সেটা এক এক জায়গায় আবার এক এক রকম। আর 4 নাম্বার হচ্ছে আপনি যে দেশ থেকে যে ড্রাইভিং লাইসেন্স পেয়েছেন সেই ড্রাইভিং লাইসেন্সে অবশ্যই মোটর বাইক চালানোর অনুমোদন থাকতে হবে। 5 ইন্টারন্যাশনাল ড্রাইভিং পারমিট, এটা না থাকলে আপনি স্কুটি চালাতে পারবেনই না, বরং আরো জরিমানার শিকার হবেন। সেই জরিমানা কম নয়, 1000 থেকে 3000 বাদ পর্যন্ত হতে পারে। নগদে জরিমানা আদায় করে ছাড়বে। দেখেন তো জায়গাটা চিনতে পারেন কিনা? এটা হচ্ছে পাতং বিচের নাইট লাইফের সবচেয়ে আকর্ষণীয় স্থান বাংলা রোড। কথা বলতে বলতে এখানে চলে আসলাম। এখানে আসার মূল কারণ হলো ঠান্ডা পানি খেতে হবে। 1 লিটারের একটা পানির বোতল নিয়ে বাইরে ছিলাম, এত বেশি গরম পড়ছে যে পুরা বোতলের পানি শেষ করে ফেলছি। আশেপাশে আর কোনো 7-Eleven-এর স্টোর নাই। এই বাংলা রোডে একটা 7-Eleven স্টোর আছে। গরম কি পরিমাণ পড়ছে দেখেন, সবাই হাঁটতেছে যেখানে যেখানে ছায়া পড়ছে সেখান দিয়ে। এই জায়গাটা রাতের বেলা অন্যরকম থাকে। এখন দেখে চেনার কোনো উপায় নেই। পানিটা কিনেই বিচের দিকে যাচ্ছি, একটু অপেক্ষা করুন। ফুটপাতের ম্যাক্সিমাম স্টোরগুলোর আইটেম হলো ভ্যানিটি ব্যাগ, ক্যাপ, সানগ্লাস, জুতা আর স্যান্ডেল। গরমের ঠেলায় কেউ কেউ তো গায়ের কাপড়ও খুলে ফেলছে। আমি বোকার মতো কাজ করলাম, বাহিরের পরিস্থিতি না বুঝে টি শার্ট পরে চলে আসছি। দিনের বাংলা রোড দেখতে যা তা হলেও রাতের বাংলা রোডের আসল চেহারা কেমন হয় সেটি নিয়ে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক শেয়ার করা থাকবে, আপনার সুবিধা মতো সময়ে দেখে নেবেন। 7-Eleven থেকে 1 লিটারের পানির একটা বোতল নিয়ে ফেললাম। বাংলা সেকশন। আবার দেখলাম একটা সুনামি সতর্কতার সাইনবোর্ড। এই জায়গাটা পাতং বিচের মূল পাবলিক বাস স্টপেজ। ওল্ড ফুকেট টাউন বা অন্যান্য বিচে যাওয়ার জন্য এখান থেকেই পাবলিক বাসে উঠতে হয়। এবার চলেন বিচে নামা যাক। গরমে চিন্তা করে আর কোনো লাভ নাই। মানুষ এই গরমে সাগরের পানিতে জলকেলি করবে আর আমি তামাশা দেখব। প্রথমেই চোখে পড়লো কিছু ওয়াটার জেটস্কি। ওয়াটার জেটস্কি ভাড়া নেওয়ার সময় কন্ডিশনগুলো আলোচনার মাধ্যমে ক্লিয়ার করে নেবেন। দেখা যায় অনেক সময় রাইড শেষ হওয়ার পর এরা হিডেন চার্জ করে থাকে। সোজা কথায় যেগুলোকে আমরা স্ক্যাম বলে থাকি। দেখতে অনেক সুন্দর লাগতেছে না? একদিকে পাহাড়, সাগরের নীল পানি, তার মধ্যে স্পিড বোট। এটা থাইল্যান্ডের ঐতিহ্যবাহী সাম্পান নৌকা। লোকাল ভাষায় এগুলোর নাম রুইয়া হ্যাং ইয়াও। বোটের ট্যুরিস্টরা মনে হয় আশেপাশের কোনো আইল্যান্ডে যাবেন। আসেন এবার ওয়াটার জেটস্কির ক্যারিসমেটিক কিছু রাইড দেখি। ওই পাহাড়ে যেতে হবে একবার। এবার একটা মজার জিনিস দেখেন, টিউব বোট রাইড। একটা টিউব বোট, সেটাকে একটা স্পিড বোট দড়ি দিয়ে টেনে নিয়ে যাবে। টিউব বোটটা আবার সোফার মতো, আরাম করে বসে থাকবেন। দেখেন অবস্থাটা একবার। একটা রাইড দিতে খুব ইচ্ছে করছে। এটা কি? নো সুইম হেয়ার সতর্ক বার্তা। বিচের মাঝামাঝি জায়গায় মানুষের তেমন কোনো ভিড়ভাট্টা নেই, পুরো ফাঁকা। এই জায়গাতেও সাঁতার না করার সতর্কবার্তার পতাকাটা দেখা যাচ্ছে। বালিতে আটকায় গেছে, কয়েকজন মিলে ঠেলে স্পিডবোটটাকে আবার পানিতে নামাচ্ছে। মিশন অ্যাকমপ্লিশড।
একটা বিষয়ে এখন একটু ক্লিয়ার হলাম। পাতং বিচের একেবারে দুই পাশের অংশেই টুরিস্টরা ভিড় করে আছে, কিন্তু মাঝখানে যেখানে নো সুইম হিয়ার লেখা সেখানে তেমন কেউ নাই। দুইটা কারণে হতে পারে, প্রথমত স্পিডবোটগুলো চলাচলের কারণে, আর না হয় রিপ কারেন্ট। দ্বিতীয়টা হওয়ার সম্ভাবনাই বেশি। পাতং বিচ ইংরেজি অক্ষর ইউ আকৃতির বা বাঁকানো, তাই সমুদ্রের মাঝখানটায় সাঁতার কাটা অত্যাধিক পরিমাণে বিপজ্জনক। এর মূল কারণ হলো রিপ কারেন্ট বা বিপজ্জনক চোরাস্রোত। ইউ আকৃতির সৈকতে ঢেউ যখন দুই পাশ দিয়ে তীরে আছড়ে পড়ে, তখন সেই বিপুল পরিমাণ পানি আবার সমুদ্রে ফিরে যাওয়ার পথ খোঁজে। তীরের বাঁকানো গঠনের কারণে পানিগুলো মাঝখানে সরু অংশ দিয়ে তীব্র বেগে সমুদ্রের ভেতরের দিকে ফিরে যেতে শুরু করে। এই ফিরে যাওয়ার তীব্র স্রোতই হলো রিপ কারেন্ট। এই রিপ কারেন্টের কারণেই মূলত পাতং বিচের মাঝখানের অংশ দিয়ে সাঁতার কাটা এলাও করা হয় না। বাপ ছেলে মিলে ভালোই মজা করতেছে। এপাশে আবার একটা প্যারাসেলিং করতে দেখলাম। এই এক্সট্রিম অ্যাডভেঞ্চার গুলো অনেক রিস্কি, সময় সুযোগ পেলে করতে হবে। দেখি, এই দেখেন এক টুকরা মেঘের ছায়া কিভাবে বিচের বালির উপর পড়তেছে, এক মুহূর্তেই একদম ঠান্ডা করে দিল। এদিকের হোটেল আর ভিলাগুলো দেখেন, পাহাড়ের ভেতরে। এগুলো কিন্তু আবার খুব এক্সপেন্সিভ। আনন্দের কোনো বয়স থাকে না, বয়স বাড়তে থাকুক, আনন্দ চালায় নিতে হবে। এই যে দেখেন প্যারাসিলিং, স্পিডবোট রাইড, সোফা টিউববোট সহ আরো রাইডের বিলবোর্ড। পেছনের সাদা চেয়ারগুলো রাইড প্রোভাইডারদের অস্থায়ী অফিস। বিচের বালিতে কিছু সামুদ্রিক মরা মাছ পড়ে আছে। এদিকটা আবার আরেক রকম সুন্দর। এখানে টুরিস্টের ভিড় বেশি। কিছু টুরিস্টকে দেখলাম চিত হয়ে শুয়ে ভিটামিন ডি খাচ্ছে, মানে সানবাথ নিচ্ছে। এখানে লাল হলুদ পতাকায় লেখা আছে সুইম হেয়ার, তাহলে বিচের এই জায়গাটা নিরাপদ। এখানে মেঘের ছায়া পড়ছে, ফিলিংসটাই অন্যরকম। ছোট্ট মামনি বালির প্রাসাদ বানাচ্ছে। তিনজন ট্যুরিস্ট থাই সাম্পানে রাইড নিতে যাচ্ছে। এটার মানে বুঝলাম না। দুইটা দেশের পতাকা নিয়ে একজন সমান তালে নাড়াইতেছে। আপনারা আইডিয়া করতে পারবেন কি করতেছে সে? আইডিয়া করতে পারলে কমেন্টে জানান। এবার তো গরমে অস্থির হয়ে গেলাম। পাহাড়ে এক টুকরো মেঘের ছায়া। দেখি পাতংয়ের এই দিকটা নিয়ে একটা ভিডিও বানাতে হবে। ভিডিওটা কেমন লাগলো তা আপনি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে একটা লাইক দিতে পারেন। ভিডিওটা আপনার কোনো বন্ধুর সাথে শেয়ার করতে পারেন। আমার চ্যানেল থেকে নিয়মিত এমন আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে চাইলে বা আমার চ্যানেলটিকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পরের ভিডিওটা কি নিয়ে করব তা আপাতত এখনো জানি না। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করব। পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে।